তখন রোজ ভ্যালি নিয়ে নতুন করে তৎপরতা শুরু করেছে ইডি। আবার বাবুল সুপ্রিয়র সঙ্গে তৃণমূলের সংঘাত গড়িয়েছে আদালতের দরজা পর্যন্ত। তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্র যখন বাবুলের বিরুদ্ধে এফআইআর করেছেন এবং এই অনুষ্ঠান যখন শুরু করছি তখন আলিপুর থানা বাবুলকে ডেকেও পাঠিয়েছে। বাবুলও পাল্টা মানহানির মামলা নোটিশ পাঠিয়েছেন মহুয়া মৈত্র, সৌগত রয় এবং তাপস পালকে। আমরা সেই খবরেও চোখ রাখবো, কিন্তু সবার আগে দেখব আজ কোন ভাষায় নরেন্দ্র মোদীকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মাথাটাই হয়ে গেছে ক্রিমিনাল ব্রেন, শুধু কনস্পিরেসি কনস্পিরেসি আর কনস্পিরেসি ভাবছে সবাইকে বুলডোজার দিয়ে আটকে দিই। একদিকে নোট বাতিল, অন্যদিকে রোজভ্যালি কাণ্ডে তৃণমূল সাংসদদের গ্রেফতারি, দুই ইস্যুকে এক সূত্রে গেঁথে প্রতিদিনই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণের সুর চড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বীরভূমের সভাতেও তার ব্যতিক্রম হলো না। নোটবন্দি নিয়ে মমতা ব্যানার্জি বলছে বলে তৃণমূল কংগ্রেসের সবাইকে গ্রেপ্তার করতে হবে। কিছু যায় আসে না মোদী, মমতারাই থাকবে, তুমি থাকবে না, ক্ষমতা ছাড়া হবে। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি। পরে দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে, তোমায় গাইতে হবে খুব শীঘ্রই। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। मुझे लगता है कि ममता जी के मानसिक संतुलन कहीं गड़बड़ा गया है। जिस तरीके से वो बयानबाजी कर रही हैं, जिस तरीके से नॉन इशू को इशू बनाकर मैदान में आ रही है, लॉ एंड ऑर्डर पूरा कलकत्ता का बिगड़ा हुआ, उसकी तरफ ध्यान नहीं है। सिर्फ कैसे भी लोगों को कुचलो, लोकतंत्र की हत्या हो रही है, वहाँ उनका कोई ध्यान नहीं है। कुल मिलाकर मुझे ऐसा लगता है कि शी इज़ साइकेट्रिक। এদিন মমতা কখনো সরব হয়েছে নোট বাতিল নিয়ে? তুগলকি বাবুদের তুগলকি পনায় ভারতবর্ষ শেষ হয়ে গেছে। 30% লোক কর্মচ্যুত হয়ে গেছে। উনি প্লাস্টিকের ব্যবসা করবেন, তাই সবাইকে প্লাস্টিক খেতে হবে, প্লাস্টিক খেতে হবে, প্লাস্টিক কার্ড হবে, প্লাস্টিকে ঘুমোবে, প্লাস্টিক বিক্রি করবে, আর কেউ কেউ কাটমানি খাবে আর কমিশন খাবে। কখনো দলের সাংসদদের গ্রেফতারির প্রেক্ষিতে তুললেন রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ। কনস্পিরেসি ব্যুরো কয়েকটা লোককে বসিয়েছে মোদির পুরো একদম বড় বড় চক্রান্তকারী দালাল এগুলো। তাদের কাজ কি? মমতা ব্যানার্জি মানুষের কথা বলছে, ওর বিরুদ্ধে ওকে চোর বলো। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছে চোর বলো, তাপস পাল চোর বলো, সব শিল্পীরা চোর। টিভি চ্যানেল এখনো চলছে চোরদের টাকায়, তুমি কেন পারমিশন কাটোনি? আর নোটবন্দি নিয়ে মমতা ব্যানার্জি বলছে বলে তৃণমূল কংগ্রেসের সবাইকে গ্রেপ্তার করতে হবে। মমতা যখন রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলছেন, তখন তার দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গিয়েছে আরেক চাঞ্চল্যকর অভিযোগ। ওই ভদ্রলোক বললো যে প্রাইম মিনিস্টার অফিস থেকে আসছে, প্রাইম মিনিস্টার সুদীপদাকে ডেকে পাঠিয়েছে কথা বলার জন্য। তখন সুদীপদা বললো যে আমি তো এভাবে তো যেতে পারি না। তো দিদিকে ফোন করলো, তো সুদীপদা ফোন করলেন এবং দিদির নির্দেশ ছিল যে না, যাবেন না, কারণ এরা ইউনাইটেড অপোজিশনটাকে ভাঙার চেষ্টা করছে, সেই ইউনাইটেড অপোজিশন ভাঙার চেষ্টা করছে, আপনি যাবেন না। তারপর 20 মিনিট পর আবার ওই লোকটা এলো সুদীপদার কাছে, তখনও আমি ছিলাম। সুদীপদা তাকে বলেও দিল যে না, হাম লোক নেই যায়েঙ্গে। পাল্টা বিজেপির দাবি, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ডেকেছিলেন দুধ পাঠিয়ে, তো তাপস পালকে দুধ পাঠিয়ে কে ডেকেছিলেন? এখন এরা দিগ্ভ্রান্ত হয়ে গেছে। দিগ্ভ্রান্ত হয়ে রোজই কিছু না কিছু একটা বলতে হবে, তো ভাষাও হারিয়ে গেছে, বিষয়ও হারিয়ে গেছে, সেই জন্য কি বলবেন তা বুঝে পারছেন না। আক্রমণ পাল্টা আক্রমণ ঘিরে ক্রমেই জোরালো হচ্ছে তরজা। এবিপি আনন্দ। রাজু বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু করব। রাজুবাবু, আমি একটা জিনিস বুঝতে পারছি না, সেটা হচ্ছে আপনার দলের নেতারা প্রতিদিন যা বিবৃতি দিচ্ছেন তাতে তো আরও সিবিআই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। আমি কেন এই কথা বলছি? কোনো রাজ্য স্তরের নেতা নন, আপনাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি কৈলাস বিজয়বর্গীয় আজকে বলেছেন যে কি হয় দেখুন না, কিছুদিনের মধ্যে তৃণমূলের অর্ধেক মন্ত্রী জেলে ঢুকে যাবে, অর্ধেক শীর্ষ নেতৃত্ব জেলে ঢুকে যাবে। এটা আপনি বলতে পারবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বলেছেন। আজকে ধরুন যদি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা ক্রাইম হয়েছে এই রাজ্যে, সেটা রাজ্য পুলিশ, সিআইডি বা কলকাতা পুলিশ তদন্ত করছে, আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে গ্রেফতার হবেন XYZ, সবার আগে এবিপি আনন্দে আমরা প্রতিবাদ জানাবো এবং বলবো এই তদন্তের কি মানে? তো মুখ্যমন্ত্রী আগেই বলে দিলেন, তো আপনার জাতীয় স্তরের নেতারাও ফোরকাস্ট করতে শুরু করে দিলেন। দেখুন, কৈলাসজির ওই বক্তব্য আপনি দেখাতে পারেননি, আমি জানি না দেখাতে দেখাতে পারবো না কেন? এক্ষুনি দেখাচ্ছি, এক্ষুনি দেখাচ্ছি। আপনার চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করে নিন, দেখুন। संगठन के आधे लोग फंसने वाले हैं। मुझे लगता है कि आधी टीएमसी अब जेल जाने वाली है।
চিটফান্ড কাণ্ড নিয়ে ফের এক বিজেপি নেতার ভবিষ্যৎবাণী। এবার বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় টিম অমিত শাহের গুরুত্বপূর্ণ সদস্য। চিটফান্ড কাণ্ডে গ্রেপ্তারি নিয়ে এর আগেই ভবিষ্যৎবাণী করে বিতর্কে জড়িয়েছেন রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতা দিলীপ ঘোষ এবং রাহুল সিংহ। তৃণমূল কংগ্রেসের ঘর উজাড় হয়ে যাবে, এ তো পহলা ঝাঁকি হ্যায়, আসলি খেল বাকি হ্যায়। আরো কোন না কোন ব্যানার্জি ধরা পড়ে যায়। সবই তো শুরু হয়েছে। আমি বলেছি পুরো টিম প্যাভিলিয়নে যাবে। প্রথম 11th ম্যান হয়েছিল, এবার ওপেনারটাই আউট হয়েছে। আর এবার খুদ কৈলাস বিজয়বর্গীয়। संगठन के आधे लोग फंसने वाले हैं। मुझे लगता है कि आधी टीम से अब जेल जाने वाली है। পাল্টা তৃণমূলের দাবি, বিজেপি নেতাদের ভবিষ্যৎবাণী থেকে স্পষ্ট সিবিআই কাদের নির্দেশে গ্রেপ্তারি করছে। কিছু বললে আপনার বিরুদ্ধে কোনো কেস নেই, একটা লাগিয়ে দিচ্ছে। আছে কনস্পিরেসি ব্যুরো, কয়েকটা লোককে বসিয়েছে মোদির পুরো একদম বড় বড় চক্রান্তকারী দালাল এগুলো। সাংসদদের গ্রেপ্তারির প্রতিবাদে এদিনেও দিল্লিতে ধর্নায় বসে তৃণমূল সাংসদরা। সিবিআই প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই কাজ করছে এবং আমাদের নেতৃত্ব বলেছেন সিবিআই হচ্ছে কনস্পিরেসি ব্যুরো অফ ইনভেস্টিগেশন। ওরা চক্রান্ত করছে কি করে এই নোটবন্দি বিরোধী আন্দোলনটাকে বন্ধ করা যায়। ভুবনেশ্বরে যে সিবিআই অফিসে সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন তার থেকে 3 কিলোমিটার দূরে সভা করে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের দল নেতাকে গ্রেপ্তার করে মিথ্যা মামলায় মানুষের কাছে যারা প্রতিযুক্ত করার চেষ্টা করছেন, মনে রাখবেন ভারতবর্ষের মাটিতে চোখ রাঙিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। কলকাতার রিজার্ভ ব্যাংকের সামনে এবং সল্টলেক সিজিও কমপ্লেক্সের সামনেও এদিন মঞ্চ বেঁধে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তৃণমূল নেতারা। তৃণমূল কংগ্রেসের এমপিদের এক অসত্য মিথ্যা অভিযোগের ভিত্তিতে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে বারবার গ্রেপ্তার করা হচ্ছে। বিজেপির দাবি, সিবিআই নিজের মতো করে কাজ করছে। তৃণমূলের পাল্টা দাবি, সবটাই হচ্ছে মোদী সরকারের অঙ্গুলি হেলনে, তাই দরজা চলছেই। এবিপি আনন্দ। রাজবাবু, দেখলেন আপনি কৈলাস জি স্পষ্ট বললেন, মুঝে লাগতা হ্যায়, মুঝে লাগতা হ্যায়। মানে কি? যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী, জাতীয় দেখুন স্তরের কার নেতা, সাথে যোগাযোগ আছে কেন্দ্রীয় দেখুন, এজেন্সি, হ্যাঁ। রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে তিনি বলছেন যে আমার কাছে সিবিআই এর লিস্ট আছে। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে সিবিআই এর যোগসাযোগ আছে, তিনি নাম পড়ে দিচ্ছে। আমরা তো নাম পড়তে পারছি না। আমরা বলছি যে মুখ্যমন্ত্রী যে নামগুলো পড়ছেন সেই নামগুলোই এবার এক এক করে যাবে, আমরা সেটাই বলছি। আমরা কিন্তু কোনো নাম বলিনি, আমরা কিন্তু কোনো নাম বলিনি। হ্যাঁ, বলছেন তো ক্যাবিনেট, আমরা কোথাও নাম বলিনি। হাফ অফ দ্য ক্যাবিনেট আপনি আগে বলুন ওনার 11 জনের স্পেসিফিক নাম বলেছে এবং তিনি বলেছেন ওটা পরে। আমাকে আপনি একটু আগে বলতে দিন, আপনি বলবেন। উনি যে বক্তব্য রেখেছেন তার উপরে কমেন্ট লাগতা হে, মুখ্যমন্ত্রী কি বললেন? লাগতা হে পরিষ্কার শুনেছেন। কৈলাসজি বললেন যে মুঝে লাগতা হে, আমার মনে হচ্ছে। কোথাও বলেননি যে এরাই যাবে। আমার যেটা লাগছে, দেখুন মনে হচ্ছে, মানে কি আশা করছেন? দেখুন ইনটিউশন ডক্টর ভাঁজা। না দেখুন, পরপর আপনি বক্তব্যগুলো দেখালেন। প্রত্যেকটি রাজ্য স্তরের অত্যন্ত সম্মানীয় মানুষ, তাদেরকে সম্মান জানিয়ে এইটুকু বলা যে তাদের বক্তব্যের মধ্যে কিন্তু একটাই সংকেত, এবং সেটা হচ্ছে ডেসপারেশন। এবং এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্য কোনোভাবে মোকাবিলা করা যায় না। এগুলো কিন্তু সব কমেন্টসগুলো, এগুলো রাজনৈতিক কমেন্টস, এগুলো প্রত্যেকটা আউট অফ ডেসপারেশন, হতাশ হয়ে কি বলবো না বলে এই কমেন্টসগুলো আসছে। এটা অত্যন্ত নিন্দনীয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ঔদ্ধত্য, এই যে বলা যে হামকো লাগতা হ্যায় কি পুরা পার্টি জেল মে চলা যায়, আর আপনাদের মুখ্যমন্ত্রী এটা নিন্দনীয়। অঙ্গরাজ্যটা চিফ মিনিস্টার দিনের পর দিন প্রাইম মিনিস্টারকে যেভাবে আক্রমণ করছে সেটা বলুন। একের পর এক যেভাবে আনপার্লামেন্টারি ওয়ার্ড ইউজ করছে, সেখানে একের পর এক চোর বলছে প্রধানমন্ত্রীকে। আপনি সাপোর্ট করছেন? সর্বোচ্চ চোর এটা একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, বাংলার মতো রাজ্যে সাংস্কৃতিক রাজ্য। দেখুন মমতা ব্যানার্জি দিশাহারা হয়ে গেছে, আমি পরিষ্কার বলছি। 8 তারিখের পর থেকে 8 তারিখের পর থেকে আজ অবধি দেখেন মমতা ব্যানার্জি দিশাহারা হয়ে গেছে। করেছেন নরেন্দ্র মোদী, ওভাররুলিং আ প্যানেল অফ 6 পিপল। কি হতে পারে বলুন তো? এখন থেকে তাদের প্রস্তুতি আরম্ভ। মিস্টার আস্থানাকে যে একজন ইন্টারিম ডিরেক্টর হিসেবে নেওয়া হয়েছে, ওভাররুলিং আ প্যানেল অফ 6 অফিসার্স, এর থেকেও সংকেত। কিছু বলছি না এরপরে, আপনি বলুন হেডেড বাই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তাহলে কি হচ্ছে, কোথায়? আপনি তো এইখান থেকে উৎসটা বুঝতে পারছেন যে সমস্ত কিন্তু প্ল্যান্ড, এখন থেকে প্ল্যানিং, ফিউচার প্ল্যানিং।
সমস্ত কিন্তু প্ল্যান্ড, এখন থেকে প্ল্যানিং, ফিউচার প্ল্যানিং, এবং সিবিআই কে কিভাবে ইউজ করা হচ্ছে এটাই তো আমরা তার প্রতিবাদ করবো না। অন্যায় ভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায় 4 ঘন্টা আপনি প্রশ্ন উত্তর আপনি একটা জননেতা, তিনি একটা লোকসভার সাংসদ, তারপরে দিন রাখুন ওই 2 বছর আপনি বলুন দেখাবো আরেকটা ফ্রন্ট, এই সিবিআই তদন্ত এবং তার গ্রেফতার, এটা যদি একটা ফ্রন্ট হয়, আরেকটা ফ্রন্টও খুলছে, সেটা আইনি লড়াইয়ের ফ্রন্ট। কি সেটা, কেন বলছি দেখুন। নোট বাতিল এবং তারপর রোজভ্যালি কাণ্ডে তাপস সুদীপের গ্রেফতারি নিয়ে তৃণমূল বিজেপি বাকযুদ্ধ এমনিতেই তুঙ্গে, সেই টানাপোড়েন এবার গড়ালো আইনের চৌকাঠে। ইতিমধ্যেই বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে কটূক্তির অভিযোগ দায়ের করেছেন তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্র। সেই অভিযোগের ভিত্তিতে বাবুল সুপ্রিয়কে এদিন নোটিশ পাঠিয়েছে আলিপুর থানা। 12 তারিখ বেলা 12টায় জিজ্ঞাসাবাদের জন্য থানায় তলব করা হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে। আমার কথা বলাকালীন বাবুল সুপ্রিয় একটি মন্তব্য করেন যে মহুয়া ইউ অন মহুয়া, মানে মহুয়া তুমি কি এখন মদ্যপ অবস্থায় আছো। আমি এটার বিরুদ্ধে এফআইআর করেছি আলিপুর পিএসএ, সেটা আইপিসি 509-এ, যেটা হচ্ছে জেস্টার অর ওয়ার্ড ইন্টেন্ডেড টু ইনসাল্ট দ্য মডেস্টি অফ আ ওমেন। আমি সেটার এফআইআর করেছি, আমাকে পুলিশ বলেছে গোপন জবানবন্দি দিতে, ম্যাজিস্ট্রেটের অফিসে গিয়ে আমার 164 স্টেটমেন্টও করেছি। আইনের পথে চলবে। অভিযোগের পাল্টা মানহানির অভিযোগে মহুয়া মৈত্রকে নোটিশ পাঠিয়েছেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। আমি সেদিনই ডিসাইড করেছিলাম যে মানহানির মামলা করব ওনার এগেছে, কারণ উনি লাস্টে বলেছিলেন যে কোটি কোটি টাকা নরেন্দ্র মোদী এবং বাবুল সুপ্রিয় বিদেশে পাচার করছে, লাস্টে বলেছিলেন। তো দেখুন, আইনের পথে চলবে। মহুয়া মৈত্রর পাশাপাশি তৃণমূল সাংসদ সৌগত রায়কেও মানহানির অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছেন বাবুল সুপ্রিয়। সৌগত রায় বাবুলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, বাবুল সুপ্রিয়র কাজই তো ছিল ব্ল্যাকে পয়সা নাও। আমি নিজে একটা ফাংশনে ওকে নিয়ে গিয়ে 7 লাখ টাকা ওকে ক্যাশে দিয়েছিলাম, এবং উনি রোজভ্যালির ওই ফাংশন করতেন, ওদের ওই সিনেমা করেছেন। কত টাকা উনি নিয়েছেন, তার মধ্যে কতটা ক্যাশে উনি ডিক্লেয়ার করুন, এটা আমার দাবি। আইনি নোটিশ পাঠানোর পাশাপাশি সৌগত রায়ের অভিযোগের জবাব দিয়েছেন বাবুল। প্রথমে যেটা হয়, আমাকে 2 লাখ টাকা দিয়েছিলেন ক্যাশ, আরও 1 লাখ টাকা আমার কলকাতায় এসে নেবার কথা ছিল, মিউজিশিয়ান ফ্লাইট টাইট সব মিলিয়ে। উনি জাভেদ আখতার সাহেবকে রাত্রিবেলা ফোন করেন যে বাবুল সুপ্রিয়কে বলো একটুখানি আপনি রিকোয়েস্ট করুন যে ওর যে টাকাটা বাকি আছে সেটা যেন না নেয়, আমরা চেষ্টা করব দিতে, কিন্তু মনে হচ্ছে পারবো না। এবং সৌগতদা যে 7 লক্ষ টাকা বলেছেন সেটা কিন্তু আমার মানহানির মামলাতে মেনশন করা আছে, এবং পেরোলে আছেন বলেছেন সেটাও মেনশন করা আছে। আমার মনে হয় ওগুলো ঠিকঠাক নোটিশগুলো পৌঁছলে ওনার হি উইল বি ব্যাক ইনটু হিজ সেন্সেস। রোজভ্যালি কাণ্ডে ধৃত তৃণমূল সাংসদ তাপস পালের বিরুদ্ধেও মানহানির অভিযোগে নোটিশ পাঠিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল। কোন মন্তব্যের জন্য দেখে নেওয়া যাক। বাবুল সুপ্রিয়র সঙ্গে ছবি করেছে, ওর ক্রোম হোটেলে থাকতো, বলতো এ বাড়ির ছেলে। তৃণমূল অবশ্য এখনও রোজভ্যালির সঙ্গে বাবুল সুপ্রিয়র ঘনিষ্ঠতার অভিযোগে সরব। মঙ্গলবার দিল্লির ধর্নায় তাদের প্ল্যাকার্ডেও এই বিষয়টি তুলে ধরেন তৃণমূল সাংসদরা। রাজনৈতিক তরজা থেকে আইনি লড়াই, উত্তপ্ত কলকাতা থেকে দিল্লি। বিজেন্দ্র সিংহ ও সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ। আমরা এই অনুষ্ঠান যখন শুরু করছি তখন খবর আসছে আলিপুর থানা 12 তারিখ জিজ্ঞাসাবাদের জন্য বাবুল সুপ্রিয়কে ডেকে পাঠিয়েছে। সিআরপিসি 41A অনুযায়ী পুলিশ ডেকে পাঠাতে পারে। বাবুল 12 তারিখ যেতে চাইছেন না, তিনি 11 তারিখ যেতে পারেন বা তার পরেও যেতে পারেন। ঠিক কি বলছেন এ নিয়ে বাবুল সুপ্রিয়, শুনবো। বিকেলে আমাকে নোটিশ ধরানো হয়েছে আলিপুর পুলিশ স্টেশন থেকে, 12 তারিখে হাজিরা দিতে বলা হয়েছে। বাট 12 তারিখে আপনারা সবাই জানেন আমি সাংসদ নামাটা করছি আসানসোলে, যার ফলে 12 তারিখে আমি কলকাতায় থাকছি না। তো আমি লিখিতভাবে ওইটাতে দিয়ে দিয়েছি যে আমি ডেফিনেটলি একটাই তো সেন্টেন্স আমি বলেছি, কাজে বিশেষ অন্য কিছু তো বলার নেই। আমি বলেছি যে তারপরের একটা ডেট আমি শর্টলি জানাবো। আমি ওটা দেখি থানাতে জানাচ্ছি কবে আমি গিয়ে ওটা জানাবো। তবে সেটার জন্য কোনো টালবাহানা বা দেরি করবো না। আমি চেষ্টা করছি যদি কলকাতায় যদি কোনো কারণে 11 তারিখে থাকি তাহলে আমি 11 তারিখে হয়তো চলে যেতে পারি। আমজাদা, আপনি আইনের লোক, একটা নতুন ফ্রন্ট, আমি যেটা বলছিলাম মামলার ফ্রন্ট খুললো। টিভি চ্যানেলে কে কি বলেছে তাই নিয়ে, 7 বছর আগে বা 4 বছর আগে কে কি করেছে তাই নিয়ে। আমি বলছি যে এটা এই সিআরপিসি 41A-তে কি আছে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাতে পারে না? মহুয়া একটা অভিযোগ করেছে, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ডেকে পাঠিয়েছে। কিন্তু সুমন, এই মহুয়া, বাবুল সুপ্রিয় এবং সৌগত, এই ব্যাপারটা তো ওই পুলিশি ইনভেস্টিগেশন, মানে রিগার্ডিং যেটা কি বলে রোজ ভ্যালি, সেই রোজ ভ্যালির সঙ্গে কোনো সম্পর্কিত ব্যাপার না, তো ব্যক্তিগত ব্যাপার।
সুতরাং এই ব্যক্তিগত ব্যাপারটাকে একটু নিয়ে নিশ্চয়ই আমার মনে হয় সেটা তারা তাদের ব্যক্তিগত স্তরে ঠিক করবে। আমি তদন্তের পাটে আসি আমজাদদা। তদন্তের পাটে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত জোর দিয়ে সাহারা কেলেঙ্কারি এবং তাতে প্রধানমন্ত্রীর যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন। আপনার স্মরণে থাকবে 12ই ডিসেম্বর 2014 মমতা বন্দ্যোপাধ্যায় মোবাইল ফোনে একটা স্টিল ফটোগ্রাফ দেখিয়েছিলেন সাহারা কর্তার সঙ্গে প্রধানমন্ত্রী। রাহুল গান্ধী কিছুদিন আগে একাধিক জনসভায় এই অভিযোগ তুলেছেন। কোথাও এই সিবিআই তৎপরতা, গ্রেফতার, এটা কি বিরোধীদের শুধু নোটবন্দি ইস্যুতে নয়, কেন্দ্রীয় সরকার বিরোধী একটা জোট গঠনের প্রক্রিয়াটাও ত্বরান্বিত হচ্ছে? দেখো, এই ব্যাপারে আমি খুব সরাসরিভাবে বলতে চাই, সত্য কি অসত্য, আনুমানিক ঘটনা কি অন্য কিছু ব্যাপার। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, যে কথা একটু আগে আমি শুনতে পেলাম, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কতগুলো অভিযোগ করেছেন, ঠিক আছে, একটা রাজনৈতিক দলের সভাপতি কতগুলো অভিযোগ করেছেন, সেই অভিযোগটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর কাছ থেকে দেশের মানুষ আশা করবে যে তিনি তার একটা জবাব দেবেন। সেই জবাবে তিনি এস্টাবলিশ করবেন, তিনি প্রমাণ করবেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছে সেটা ভিত্তিহীন এবং কংগ্রেস দলের সহসভাপতি যেটা করেছেন সেটা ভিত্তিহীন। এই কথাটা একটা শব্দে বলা যেতে পারে, সেটা সংসদের ভেতরেও বলা যেতে পারে, সেটা দেশের বাইরেও বলা যেতে পারে, যে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো হচ্ছে সেই অভিযোগগুলো সম্পূর্ণরূপে অসত্য, এর কোনো ভিত্তি নেই। এই দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু অভিযোগ ছিল, সিবিআই সংক্রান্ত একটা ঘটনার ব্যাপারে তো অভিযোগ ছিল। আমি ডক্টর মনমোহন সিংয়ের কথা বলি, তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কিন্তু বলেছিলেন যে সিবিআই আমাকে যখন যে কোনো অবস্থায় ডাকবে আমি তাদের কাছে যাব, আমি আমার বক্তব্যটাকে বলবো। আজকে দেশের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে তিনি কেন বলছেন না এই কথাটা, তিনি বলছেন না কেন, এটাতেই সব থেকে বড় আশ্চর্য। দ্বিতীয় কথা থেকে খুব ছোট কথাটাকে বলবো, যাদের নাম এসেছে এই রোজ ভ্যালি কাণ্ডে, এর বাইরেও তৃণমূলে আরো অনেক মানুষ আছে। তৃণমূলের সব মানুষের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আসেনি। তৃণমূলে কিছু মানুষ আছে যাদের বিরুদ্ধে সামান্যতম অভিযোগ আসেনি। এখন এই যে দুটো গ্রুপ, দুটো দল, আমি বলতে পারি দুটো বিভিন্ন সব সে গোষ্ঠীটাকে খারাপ অর্থে আমি বলছি না, এক দলের বিরুদ্ধে অভিযোগ আর অনেকের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এবং যাদের নামে এই অভিযোগ হচ্ছে, এই যতগুলো চিটফান্ডের ব্যাপার প্রত্যেকটা জায়গায় তাদেরই নাম। সুমনবাবু, এই যে গল্প, এই কাহিনী সত্যি একটু আশ্চর্য। 2013 থেকে কিন্তু ধারাবাহিকভাবে এটা চলছে। এটা যদি আমরা ফলো করি যে সারদা কাণ্ডের পর থেকেই কিন্তু ধারাবাহিকভাবে বিজেপি পার্টি অফিস থেকে এরকম ধরনের সাংবাদিক সম্মেলন হচ্ছে, কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কোন কোন তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করা হবে, কি প্রশ্ন করা হবে, ধারাবাহিকভাবে এটা আছে। এটা আপনাদের আর্কাইভেও আপনারা প্রচুর এরকম ফুটেজ খুঁজে পাবেন। এই মুহূর্তে কিন্তু সামনে কোনো নির্বাচন নেই, পরের নির্বাচন না থাকে, কিন্তু আমি বলছি সবথেকে জাতীয় রাজনীতি বলুন, রাজ্য রাজনীতি বলুন, একটাই শব্দ ঘিরেই যাবতীয় আন্দোলন, সেটা হচ্ছে দুর্নীতি। হ্যাঁ, দুর্নীতি। এবং এই টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই সার্জিক্যাল স্ট্রাইক থেকে আরম্ভ করে নোটবন্দি পর্যন্ত যে ফেলিওর এবং তার ফলে বিরোধীদের যে সামগ্রিক ঐক্য, সেই জায়গাটা কিন্তু নরেন্দ্র মোদীর মধ্যে একটা ভয়ের সৃষ্টি করেছে। আমি গতকালও বলার চেষ্টা করছিলাম যে এই রাষ্ট্র ক্রমশ অতি সক্রিয় রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে, যেখানে সামান্যতম মোদী বিরোধী যে কোনো কথা বললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 1 লাখ আমের থেকে শুরু করে ভেমুলা রোহিত চক্রবর্তী বলুন, রামকিষণ গ্রেওয়াল বলুন, বা এই নোটবন্দির 120 জন বলি বলুন, অধ্যাপকের কথা ভুলে যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে। অধ্যাপকের বলতে দাও, বলুন, তুমি কৈলাস বিজয় গিয়ে দায়িত্ব নিতে পারবে। আমি এটা একটু আগে প্রশ্ন করছিলাম যে কৈলাস বিজয় গিয়ে দায়িত্বটা বাংলাতে বন্দ্যোপাধ্যায় নিতে পারবে, সেটা বলুন একটু। কিন্তু রাহুল সিনহার দায়িত্বটা নিতে পারবে না, কারণ রাহুল সিনহা অরবিন্দ কেজরিওয়াল আপনি বলবেন আপনি কেন তুমি শুধু কৈলাস বিজয়বর্গীয়কে বেছে নিলে? রাহুল কুমার আগরওয়াল নিজে বলেছেন যে সিবিআই তাকে প্রেশারাইজ করেছে যে তুমি সিএম অরবিন্দ কেজরিওয়ালকে ইমপ্লিকেট করো, তাহলে তোমাকে আমি ছেড়ে দেবো। দেখুন, এই বস্তাপতা তথ্য শেষ হয়ে গেছে। এই অভিযোগ নয়, আমি যেটা বলছিলাম সুমনদা, আমি দেখছি কিছুদিন ধরে যে বিজেপির যে অভ্যন্তরীণ ব্যাপার উনি প্রচুর খবর রাখছেন।
সুবর্ণদা এই তো পাবলিক মিডিয়ায় রয়েছে তো, আমরা আমাদের দোর দ্বার খোলা আছে। চিন্তা আপনি যখন কেন্দ্রের বিষয় বলবেন, রাজ্যের বিষয় বলুন, আপনি রাজ্যে আপনি অধ্যাপক বিষয় বলুন। সেখানে রয়েছে যে রাজু বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছিল তার একজন সহযোগী সম্পর্কে প্রশংসা করতে 3 মিনিট। কৈলাস বিজয়বর্গীয় বলেছিলেন, প্রকাশ্যে রিপোর্ট রয়েছে, সেখানে 50 সেকেন্ড আবার বললাম, এই তো বলছি আপনি আমাদের দরজা খোলা আছে। টাইমিং এর কথা বলছিলেন, টাইমিং এর কথা বলছিলেন, টাইমিং থেকেই চলে আসছে ভেন্ডেটার কথা। প্রত্যেকেই যে বিরুদ্ধে বলেছে, অরবিন্দ কেজরিওয়াল বিরুদ্ধে বলেছে, তার প্রিন্সিপাল সেক্রেটারিকে ধরেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার আপনি বলছেন প্রতিহিংসা, প্রত্যেকটা প্রতিহিংসা। আপনি আমরা এখন কোন বিষয় নিয়ে কথা বলছি? আমরা রোজ ভ্যালি কাণ্ড নতুন করে এটা সাঁড়াশি আক্রমণ কিনা আমরা জানি না, কিন্তু সাঁড়াশি আক্রমণ অনেকে বলছেন যে সিবিআই এবং ইডি সাঁড়াশি আক্রমণ করছেন এই ইস্যুতে। ঠিক কেন এই কথা বলা হচ্ছে দেখাবো। বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের কেলেঙ্কারির তদন্তে কি এবার সাঁড়াশি কৌশল নিচ্ছে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট? দুই কেন্দ্রীয় সংস্থার একসঙ্গে সারদা ও রোজভ্যালি কাণ্ডে জোর তৎপরতা দেখে এই প্রশ্ন তৈরি হচ্ছে। মঙ্গলবার সারদা কাণ্ডে কুণাল ঘোষকে ডেকে পাঠিয়ে তার বয়ান রেকর্ড করে সিবিআই। অন্যদিকে রোজভ্যালি কাণ্ডে গৌতম কুণ্ডুর মা বিভা কুণ্ডুকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সারদা কাণ্ডে জেলে যাওয়ার পর বহু নথি সম্বলিত একটি চিঠি আদালতে পাঠান কুণাল ঘোষ। সূত্রে দাবি, চিঠিতে তিনি নাম ধরে উল্লেখ করেন সারদা থেকে কোন কোন প্রভাবশালী কি সুবিধা পেয়েছে। রোজভ্যালি তদন্তের মাঝে কুণালের এইসব অভিযোগ নিয়েও নাড়াচড়া শুরু করে দিল সিবিআই। এদিন দুপুর 1টায় কুণাল ঘোষ সিজিও কমপ্লেক্সে পৌঁছন। তারপর থেকে দীর্ঘক্ষণ ধরে তার বয়ান রেকর্ড করা হয়। অন্যদিকে রোজভ্যালি কাণ্ডের তদন্তে নতুন করে কোমর বেঁধে নামছে আরেক কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যারা 2015 সালের 25শে মার্চ রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুকে গ্রেফতার করে। এবার ইডির নজর রোজভ্যালির হোটেল ব্যবসার দিকে। তদন্তের প্রথম ধাপ হিসেবে মঙ্গলবার রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর মা বিভা কুণ্ডুকে সিজিও কমপ্লেক্সে তলব করে ইডি। এই কেন্দ্রীয় সংস্থার সূত্র দাবি, রোজভ্যালি নিয়ে অভিযোগ ওঠার পরে নিজের হোটেল ব্যবসার নাম বদলে চকলেট হোটেলস করে মাকে অন্যতম ডিরেক্টর করেন গৌতম কুণ্ডু। তার গ্রেফতারের পরও মা বিভা কুণ্ডুই রোজভ্যালির হোটেল ব্যবসা সামলান। এখন ইডির প্রশ্ন, গৌতম কুণ্ডু কি হোটেল ব্যবসার নাম বদলে রোজভ্যালির সম্পত্তি বাঁচানোর চেষ্টা করেছেন? তিনি কি রোজভ্যালির কালো টাকা তার মায়ের হোটেল ব্যবসায় ঢেলে সাদা করেছেন? ইডি সূত্রে দাবি, তদন্ত চালিয়ে জানা গিয়েছে গৌতম কুণ্ডুর গ্রেফতারির পর রোজভ্যালির বিপুল পরিমাণ টাকা বিদেশেও পাচার করা হয়েছে। সেক্ষেত্রে হোটেল ব্যবসাকে কোনোভাবে মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা দরকার। এসবের জন্যই মঙ্গলবার গৌতম কুণ্ডুর মাকে নথি সহ ডেকে পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও বিভা কুণ্ডু আইনজীবী মারফত জানিয়ে দেন, শারীরিক অসুস্থতার জন্য তিনি মঙ্গলবার ইডির দপ্তরে হাজির হতে পারবেন না। ইডি সূত্রে দাবি, রোজভ্যালি কাণ্ডে এক আমানতকারীর অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ যে মামলা রুজু করেছে সেই সংক্রান্ত নথিও লালবাজারের কাছে চেয়ে পাঠানো হয়েছে। প্রকাশ সিনহা ও রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। রাজা গোল্ডেন মারি বিস্কিটস, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন।